হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডোসাল ভাব। তোমাদের সকলকে ডোসাল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের 2 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে সবার প্রথমে কি দেওয়া আছে দেখো, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। দেখো, তোমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে, যে বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন কে? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ক্লাইভ না মিন্টো? ইজারাদারি ব্যবস্থা কে চালু করেছে? চালু করেছে ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে আব ও আব কর আদায় করা হতো কাদের থেকে? শ্রমিকদের থেকে, কৃষকদের থেকে, পুরোহিতদের থেকে না অভিজাতদের থেকে? কাদের থেকে আদায় করা হতো? না কৃষকদের থেকে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সময় বার্মার রাজধানী ছিল কি? রেঙ্গুর, মায়ানমার, ইম্ফল না ওটাকামুন্ড? কি ছিল রাজধানী? না রেঙ্গুর। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় 1802 খ্রিস্টাব্দে, 1803 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে না 1805 খ্রিস্টাব্দে? প্রথা নিষিদ্ধ হয় কবে? না 1802 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? দয়ানন্দ সরস্বতী, জ্যোতিরাও ফুলে, রাজা রামমোহন রায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিল কে? না জ্যোতিরাও ফুলে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ভারতীয় ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন কে? লর্ড লিটন, লর্ড আমহার্স্ট না লর্ড রিপন না লর্ড ডাফরিন? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে লর্ড রিপন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দাদাভাই নওরোজি পেশায় ছিলেন কি? বিচারক, ব্যবসায়ী, সিভিল সার্ভেন্ট না অধ্যাপক? পেশায় ছিলেন কি? সে ছিলেন ব্যবসায়ী। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন কে? কে হিন্দু মেলা করেছিল? শিশির কুমার ঘোষ, নবগোপাল মিত্র, আনন্দমোহন বসু না মহাত্মা গান্ধী? কে করেছিল? না নবগোপাল মিত্র। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দাদন প্রথা যুক্ত ছিল কি চাষের সঙ্গে? কফি চাষ, পাট চাষ, নীল চাষ না চা চাষ? এই দাদন প্রথা যুক্ত ছিল কোন চাষের সাথে? না নীল চাষের সাথে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচাটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় 1813 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে, 1814 খ্রিস্টাব্দে না 1833 খ্রিস্টাব্দে? একচাটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় কত খ্রিস্টাব্দে? 1823 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন কি বলেছে, জাতীয় কংগ্রেসের জনক বলা হয় কাকে? অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয়। নেক্সট কি বলেছে দেখো, দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকেরা কি নামে পরিচিত? মোপলা নামে পরিচিত। এই জন্য যখন দক্ষিণ ভারতের কৃষকেরা যখন বিদ্রোহ করেছিল, তখন সেটা মোপলা বিদ্রোহ নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ভারতের প্রথম ভাইসরয় হলেন কে? ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। মহল কথাটির অর্থ কি? মহল কথাটির অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বাংলার ভূমিহীন কৃষকেরা কি নামে পরিচিত? বাংলার ভূমিহীন কৃষকেরা ভাগচাষী নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কি বলেছে, তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ওয়েডারবার্ন কে ছিলেন? ওয়েডারবার্ন ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অন্যতম প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন কি বলেছে, সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট ছিলেন কে? না দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট প্রশ্ন কি বলেছে, রেলপথের জনক কাকে বলা হয়? রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল রেলপথ? 1853 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 2 থেকে 3টে বাক্যে উত্তর দিতে বলেছে। দেখো, সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন ছিল 1793 সালে লর্ড কর্নওয়ালিস দ্বারা প্রবর্তিত একটা শর্ত। এই আইনের মধ্যে কি বলা ছিল দেখো, জমির অধিকার জমিদারের দখলে থাকলেও আসলে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কার হাতে থাকবে? কোম্পানির হাতে থাকবে। নির্দিষ্ট একটি তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে দিতে বাধ্য থাকতো জমিদারেরা। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। ওই নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব, অর্থাৎ কি বলে, ট্যাক্স আর কি, কর, কোম্পানিকে জমা না দিতে পারলে জমিদারের সমস্ত সম্পত্তি বিক্রি করে রাজস্ব আদায়ের অধিকার ছিল কাদের? কোম্পানি। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিওজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদেরকে কি বলা হতো? নব্য বেঙ্গল বা ইয়ং বেঙ্গল বলা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এর সদস্যগুলো দেখে নাও কে কে। প্যারিচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, এরা ছিল এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য।
আর এদের কার্যকলাপ অর্থাৎ এরা কিসের বিরুদ্ধে লড়াই করতো? না ইয়ং বেঙ্গল গোষ্ঠীটা কি বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতপাত প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। অর্থাৎ এরা এইসব জিনিসের কুসংস্কারের এইসব জিনিসের বিরুদ্ধে তারা লড়াই করতো। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, কত খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? দেখো 1885 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দেখো দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দাক্ষিণাত্যর তুলোর দাম কমে গেলে তুলো চাষীদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তারা চড়া হারে রাজস্ব গুনতে হতো। অর্থাৎ কি বলতো, মানে তাদের তুলোর দাম কমে গেছে, বিক্রি করতে গেছে, তুলোর দাম কমে গেছে, ফলে তাদের আয় কমে গেছে, কিন্তু তাদেরকে তা সত্ত্বেও ট্যাক্সটা বেশি দিতে হতো। ঠিক আছে? খরা অজন্মা দেখা দিলে শাহুকার মহাজনেরা, সেখানকার মহাজনেরা, এই একটা শর্ট প্রশ্ন কিন্তু মনে রাখবে যে সেখানকার দাক্ষিণাত্যের মহাজনেরা কি নামে পরিচিত ছিল? শাহুকার নামে পরিচিত ছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, শাহুকার মহাজনেরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যের তুলো চাষীরা বিদ্রোহ ঘোষণা করেন। তুলো চাষীদের এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। বুঝতে পেরেছ? মানে ট্যাক্স দিত না বলে কি করেছো, ওদের ফসলের উপর নিয়ন্ত্রণ চলে এসেছে যে তোমাকে ট্যাক্স দিতে হবে না, তুমি তোমার ফসলের কিছুটা অংশ দিয়ে দেবো। সেই জন্যই তুলো চাষীরা তখনকার সময় বিদ্রোহ করেছে, সেটাই দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত ছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, চরমপন্থী বলতে কি বোঝো? একজন চরমপন্থী নেতার নাম লিখতে বলেছে। দেখো চরমপন্থী বলতে কি বোঝায়? নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা আর কার্যকলাপের বিরুদ্ধে কংগ্রেসেই একদল নেতা প্রতিবাদ করে তুলেছেন। অর্থাৎ নরমপন্থীরা কি করতো, যে তো মানে তোষণ নীতি, যে ইংরেজরা যদি এটা বলবে এটা করবে, আমরা যদি এটা করি তাদেরকে, তাহলে আমাদেরকে স্বাধীনতা দেবে, এরকম বলে বলে স্বাধীনতা নেবে। ঠিক আছে, এবার সেই সেইটাই আর কি মানতে পারছিল না কিছু নরমপন্থী নেতা। এবার তারাই ওই দলের মধ্যে থেকে, অর্থাৎ সেই কংগ্রেসের মধ্যে থেকেই তারা প্রতিবাদ করতে শুরু করেছে যে এরা ভারতীয় স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ গড়ে তোলার পক্ষপাতী ছিলেন, অর্থাৎ বল দেখিয়ে করবে। ঠিক আছে, কংগ্রেসের এই গোষ্ঠী চরমপন্থী নামে পরিচিত ছিল। বুঝতে পেরেছো? তাহলে চরমপন্থী কারা? আর চরমপন্থী নেতার নাম লিখতে বলেছে। দেখো একটা বলেছে, আমি 2-3টে লিখে দিয়েছি। দেখো লালা লাজপত রায় আছে, বালগঙ্গাধর তিলক আছে, বিপিন চন্দ্র পাল আছে, আরো অনেকেই আছে। আমি 3জনের নাম লিখেছি, তোমরা এখান থেকে যেটা পছন্দ হবে সেটা লিখবে। ঠিক আছে? আচ্ছা, কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বড়লাট ডালহৌসির তত্ত্বাবধানে এই আইন পাশ করা হয় আর বিধবা বিবাহ আইন সংগঠিত করে। তোমরা যদি পরীক্ষাতে 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও লেখো তাও হবে। ঠিক আছে, বড়লাট ডালহৌসিটা কি বলতো, যেমন একটা নেতা চাই কিছু একটা করার জন্য, যেমন আইএস অফিসারের সিগনেচার লাগে, ধরো একটা কিছু গ্রামে কিছু উন্নতি করতে যাবা, দেখবে পঞ্চায়েতে যাবা, সেখান থেকে আবার ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে যাবা, সেখান থেকে যেরকম তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সই করে দেবে, তারপরে কাজ হবে। ঠিক তখনকার সময় এই বিলটা পাস করার জন্য ঠিক ওই তখনকার সময় বড়লাট ডালহৌসির তত্ত্বাবধান লেগেছিল, অর্থাৎ সই লেগেছিল। বুঝতে পেরেছো? তার আন্ডারেই এটা পাস হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে টিকা লিখতে বলেছে। টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব। দেখো টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব সূচনা কি না 1851 খ্রিস্টাব্দে ভারতের মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়। পরবর্তী 5 বছরে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র চালু হয়েছিল। বিস্তৃতি কোথায় কোথায় এই টেলিগ্রাফের বিস্তৃতি হয়েছে? দেখো কলকাতা থেকে আগ্রা, উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলির বোম্বাই, মাদ্রাজ ও ওটাকামুন্ডু ইত্যাদি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। উদ্দেশ্য কি ছিল এই টেলিগ্রাফ ব্যবস্থার? ব্রিটিশ ঔপনিবেশিক সরকার রাজনৈতিক ও সামরিক প্রয়োজনের উদ্দেশ্য এই টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটায়। এক্ষেত্রে মূল উদ্দেশ্যটি ছিল উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জরুরি সংবাদ ও তথ্য সংগ্রহ করা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে নীল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে টিকা লিখতে বলেছে। দেখো ফার্স্ট নীল বিদ্রোহ কি আছে? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল। কারণ কি? বাংলার চাষিদেরকে জোর করে নীল চাষ করানো হতো, হলে তাদের উপর নীলকররা অত্যাচার চালালে নীল বিদ্রোহ শুরু হয়। বুঝতে পেরেছো? আর নেতা এই নীল বিদ্রোহের কয়েকজন নেতার নাম কি কি? দেখো একটা হচ্ছে কে না বিশ্বচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, মহেশ বন্দ্যোপাধ্যায়, রফিক মন্ডল, কাদের মোল্লা, তারপর শ্রীগোপাল পাল চৌধুরী, এরা ছিল কি না প্রমুখ নেতা। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, এরকমটা কমা হবে। আচ্ছা নেক্সট দেখো সমর্থন। এই বিদ্রোহটা কে সমর্থন, মানে কারা কারা সমর্থন করছিল দেখো। এই নীল বিদ্রোহের পক্ষে সমর্থন জানিয়ে হিন্দু প্যাট্রিয়ট অর্থাৎ পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট সোমপ্রকাশ পত্রিকায় লেখা প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্রের তার নীল দর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরে। বুঝতে পেরেছো? এই নীল দর্পণ নাটকটাই নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছে। আচ্ছা, আর অবসান কি করা হয়েছে? নীলকরদের ওপর ব্রিটিশ প্রশাসনের চাপ বাড়লে এই বিদ্রোহের অবসান ঘটে। বুঝতে পেরেছো? এটা একটা ছোট ছোট টিকা, বেশি বড় নয়, ছোট, জাস্ট মেন টপিক গুলো তোলা রয়েছে। তোমাদের এটা বইয়ের মধ্যেই আছে। নেক্সট কি বলেছে দেখো, যে হিন্দু প্যাট্রিয়ট, ঠিক আছে, এটা একটুখানি বড় লিখিয়েছি, একটু ঘটনাটা পড়ো, মানে শুনতেও ভালো লাগবে, তোমরা পড়তেও তোমাদের ভালো লাগবে। তোমরা পারলে এখান থেকে ছোট করে নেবে, ঠিক আছে। দেখো 19 শতকের প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পত্রিকা ছিল হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট কথাটির অর্থ ছিল কিনা হিন্দু দেশপ্রেমিক। এই পত্রিকাটির নামকরণ করেছিলেন কে? গিরিশচন্দ্র ঘোষ, ঠিক আছে। আচ্ছা, প্রকাশ সময়কাল অর্থাৎ কবে প্রকাশিত হয়েছিল? 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি কলকাতায় মধুসূদন রায়ের প্রেস থেকে গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় প্রথম হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার আত্মপ্রকাশ হয়েছিল, ঠিক আছে। সম্পাদনা কে কে করেছিল? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। তারপরে দ্বিতীয় সম্পাদক কে ছিল? হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জির পর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কিছুদিনের সম্পাদনার জন্য দায়িত্ব পালন করেছিল কে? না কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে। কালীপ্রসন্ন সিংহের পরে আরো অনেকেই এই পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। তাহলে মনে রাখবে কে কে ছিল? ফার্স্টে গিরিশচন্দ্র ঘোষ, তারপরে হরিশচন্দ্র মুখার্জি, তারপরে কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে। আচ্ছা, এর উদ্দেশ্য কি কি ছিল দেখো। ভারতের ব্রিটিশ সরকারের অনিয়ম আর স্বৈরাচারী দিকগুলোকে তুলে ধরা, সরকারি শাসনের নীতির ত্রুটি বিচ্যুতিগুলোকে তুলে ধরে তার সমালোচনা করা, কৃষক ও জমিদার, মহাজন ও নীলকরদের অত্যাচারের স্বরূপ তুলে ধরা, নারী শিক্ষা, বিধবা বিবাহ, পুরুষদের বহু বিবাহ রদ ইত্যাদি প্রগতিশীল সংস্কারের সপক্ষে জনমত গঠন করা, জাতীয়তাবাদী ভাবধারা ও আদর্শ প্রচার করা। নেক্সট কি আছে দেখো, বৈশিষ্ট্য। এই তোমার হিন্দু প্যাট্রিয়টের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য দেখো। হিন্দু প্যাট্রিয়ট ছিল ইংরেজি ভাষার প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। এটি জমিদার সংগঠন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এটি প্রতি বৃহস্পতিবারে এই পত্রিকাটা প্রকাশিত হতো। হিন্দু প্যাট্রিয়ট ছিল ভারতীয় প্রথম জাতীয়তাবাদী পত্রিকা। প্রথম জাতীয়তাবাদী পত্রিকা বললে কি হবে? এই হিন্দু প্যাট্রিয়ট হবে, ঠিক আছে। আর হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনাকালে পত্রিকা কৃষকদের উপরে জমিদার ও নীলকরদের অত্যাচারের সংবাদ নির্ভীকভাবে পরিবেশন করা হতো। বুঝতে পেরেছো? মানে সেই সময় ওই হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময় মানে একদম ডাইরেক্ট পেপারের মধ্যে ছাপিয়ে দিচ্ছে যে কৃষকদের উপর এরকম অত্যাচার চলছে। আচ্ছা, পণ্ডিত রমাবাই কে ছিলেন আর শিক্ষা বিস্তারে তার ভূমিকা দেখো। পণ্ডিত রমাবাই, আচ্ছা এটা রমাবাই হবে। পণ্ডিত রমাবাই ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং নারী মুক্তির অগ্রদূত। তিনি 1858 সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত এবং নারীদের অধিকার, বিশেষ করে নারী শিক্ষার জোরালো প্রবক্তা। পিতার উৎসাহে তিনি ছোটবেলা থেকেই সংস্কৃত, ধর্ম, ইতিহাস এবং দর্শন শাস্ত্রে পারদর্শিতা অর্জন করে, ঠিক আছে। আচ্ছা, শিক্ষা বিস্তারে রমাবাইয়ের ভূমিকা, ঠিক আছে। শিক্ষা বিস্তারে রমাবাইয়ের ভূমিকা, এটা রামাবাই হয়ে গেছে, এটা রমাবাই হবে। দেখো, নারী শিক্ষার প্রবক্তা। রমাবাই বিশ্বাস করতেন যে সমাজের উন্নতি করার জন্য নারীদের শিক্ষিত হওয়া অপরিহার্য। সেই সময় নারীদের শিক্ষা বিরোধিতা করা হতো, কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে এই প্রথার বিরুদ্ধে আওয়াজ তোলেন। 2, সারদা সদনের প্রতিষ্ঠা। 1889 সালে মুম্বাইয়ে তিনি সারদা সদন নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠান করেন, যেখানে বিধবা এবং অবহেলিত নারীদের জন্য শিক্ষা ও আশ্রয়ের ব্যবস্থা ছিল। এটি ছিল ভারতের ইতিহাসের এক যুগান্তকারী পদক্ষেপ। বুঝতে পেরেছ? আচ্ছা, নারী কল্যাণমূলক কাজ। তিনি বিধবা, গরিব এবং অবহেলিত নারীদের আত্মনির্ভর করতে শিখিয়েছেন। শুধু শিক্ষা নয়, আত্মসম্মান, অধিকার ও সচেতনতার দিকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। আর লেখনীর মাধ্যমে সচেতনতা কি কি না, রমাবাই দ্য হাই কাস্ট হিন্দু ওমেন নামে একটি বই লিখেছিলেন, যেখানে তিনি উচ্চবর্ণের হিন্দু নারীর দুর্দশা ও সমাজের কুপ্রথা তুলে ধরেন। এই বই নারীর অধিকার বিষয়ে গভীর আলোড়ন সৃষ্টি করেছিলেন। বুঝতে পেরেছ? পণ্ডিত রমাবাই ছিলেন
পণ্ডিত রমাবাঈ ছিলেন নারী শিক্ষা ও সমাজ সংস্কারের এক অনন্য পথপ্রদর্শক। তার কাজ ও আদর্শ আজও নারীদের প্রেরণা জাগায়। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে ইলবার্ট বিতর্ক। ইলবার্ট বিতর্ক কি আছে দেখো, ইলবার্ট বিতর্ক গভর্নর জেনারেল কে পড়েছে? জেনারেল রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট প্রবর্তিত বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত ছিল। লক্ষ্য কি ছিল এই বিলের? কোনো ভারতীয় বিচারককে ইউরোপীয়দের বিচার করার কোনো অধিকার ছিল না। এই বিলের লক্ষ্য ছিল বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসামান্যতা দূর করা, অর্থাৎ ভারতীয় যারা বিচারক রয়েছে তারা ইউরোপীয়দের বিচার করতে পারবে না। নেক্সট কি? বিরোধিতা করা। এই বিলের বিরোধিতা কি করেছিল দেখো, ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে এই বিলকে কি করা হয়? প্রত্যাহার করা হয়। ঠিক আছে। অপরদিকে এই বিল প্রত্যাহার করা হলে ভারতীয়রা পাল্টা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলনটাই ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত ছিল। মানে ফার্স্টে এই বিলটা এনেছিল যাতে ভারতীয়রা কি করতে পারে না, ইউরোপীয়দের অর্থাৎ শ্বেতাঙ্গদের বিচার করতে পারে, কিন্তু শ্বেতাঙ্গরা সেটা মানতে যায়নি। সেটা কি করেছে, তার বিরুদ্ধে শ্বেতাঙ্গরা প্রথমে আন্দোলন করেছে, এবার সেই জন্য বিলটা প্রত্যাহার করে নিয়েছে। তারপরে যেই বিলটা প্রত্যাহার করেছে তখন আবার ভারতীয়রা আন্দোলন করতে শুরু করেছে। এইটাই হচ্ছে ইলবার্ট বিতর্ক নামে পরিচিত। ঠিক আছে। আর এই বিলের পরিণতি কি হয়েছিল? ভারত সভার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ভারতীয় বিচারকেরা শর্ত সাপেক্ষ ইউরোপীয় বিচারকদের বিচারের অধিকার পায়। কিছু কিছু শর্ত রেখেছিল এই শ্বেতাঙ্গরা, সেই শর্ত অনুযায়ী তোমার ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারত। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে বলেছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলো আলোচনা করতে বলেছে। দেখো 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলো নিম্নে উল্লেখ করা হলো। রাজনৈতিক কারণ, ঠিক আছে। রাজনৈতিক কারণের মধ্যে কি কি আছে? সত্ত্ব বিলোপ নীতি। লর্ড ডালহৌসির দত্তক নীতির ফলে বহু রাজ্য ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। অর্থাৎ দত্তক নীতির ফলে কি বলতো, ধরো যেই রাজার পুত্র নেই, নিজস্ব পুত্র নেই, দত্তক নেওয়া আছে, সেই রাজা ওই দত্তক পুত্রকে আর নিজের রাজ্য দিতে পারবে না। সেই করেই সত্ত্ব বিলোপ নীতির মাধ্যমে কি করেছিল লর্ড ডালহৌসি, এই ঝাঁসি, নাগপুর, আওয়াধ এগুলো সব দখল করে নিয়েছিল। আর কি আছে? রাজপ্রাসাদ লুণ্ঠন। কুশাসনের অজুহাতে ব্রিটিশ অযোধ্যা নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করে। নাগপুরের ভোসলে রাজপরিবারের অবসান ঘটিয়ে প্রচুর সম্পদ লুট করেন। এরপর তারা নবাব ও তাদের আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলে জনগণ ব্রিটিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সামাজিক কারণ দেখো, সামাজিক বৈষম্য। ভারতীয়দের প্রতি ইংরেজদের আচরণ অসম্মানজনক ছিল, এটা আমরা আগাগোড়াই জানি। ভারতীয়দের প্রতি ঘৃণা। ইংরেজদের দৃষ্টিতে ভারতীয়রা নিচু জাতের ছিল এবং এক ইংরেজ অফিসার বলেছিল প্রত্যেক ভারতীয় হচ্ছেন স্বভাবতই সৈন্য জানোয়ার। বুঝতে পেরেছ? এরকম ভাবে অপমান করা হতো। ধর্মীয় কারণ কি আছে? বিভিন্ন প্রথার বিরোধিতা। সতীদাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ নিষিদ্ধ করে ভারতীয় সংস্কৃতিতে হস্তক্ষেপ করা। আর কি? ধর্মীয় কটাক্ষ ও আক্রমণ। খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তরের প্রচার চালাতো, হিন্দু মুসলমান উভয় ধর্মীর অনুভূতিতে তা আঘাত লেগেছিল। আচ্ছা, অর্থনৈতিক কারণের মধ্যে কি কি আছে? কুটির শিল্প ধ্বংস। ভারতীয় শিল্প হস্তশিল্প ধ্বংস করে ইংরেজের পণ্য চাপিয়ে দেওয়া হয়। ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য বিনা শুল্কে ভারতে আমদানি করত। অর্থাৎ ইংরেজরা যখন কোনো শিল্পজাত দ্রব্য ভারতে নিয়ে আসতো তখন কোনো ট্যাক্স দিতে হতো না। এখন ধরুন বর্তমানে আমরা বাইরে দিতে গেলেও ট্যাক্স দিতে হবে, আবার বাইরে থেকে কিছু আসলেও ট্যাক্স দিতে হবে, কিন্তু তখন সময় এখান থেকে জিনিস নিয়ে গেলেও ট্যাক্স দিতে হতো না ইংরেজদেরকে, আবার নিয়ে আসলেও ট্যাক্স দিতে হতো না। এরকম অবস্থা করে রেখেছিল ভারতবর্ষের। চাকরির সুযোগ কিনা, উচ্চ পদে শুধু ইংরেজদেরই সুযোগ থাকবে, ভারতীয়দের কোনো পদোন্নতি হবে না। বুঝতে পেরেছো? সামরিক কারণ। নৌসেনাদের অসন্তোষ। ভারতীয় নৌসেনাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। যাই ইংরেজ ওরকম বলতে পারে, তারা তো আর সামরিকদের আর কি সম্মান করবে ভারতীয়দের। বুঝতে পেরেছো? তখনকার সময়। পদোন্নতির অভাব কিনা, ভারতীয় সেনাদের কোনো উঁচু পদে পদোন্নতি করা হতো না। বুঝতে পেরেছো? আর প্রত্যক্ষ কারণ কি? এনফিল্ড রাইফেলের বিতর্ক। এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব রটে। হিন্দু মুসলিম উভয় ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলে এই বিদ্রোহের সূচনা ঘটে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। মাঝে মাঝে এটাও আসে পরীক্ষায় যে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণটি লেখো, তখন এটা লিখতে হবে। আচ্ছা, জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লেখো। দেখো এটা একটু ভালো করে দেখবে। 1878 খ্রিস্টাব্দে 14ই মার্চ ভারতীয়
ভাইসরয় লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন। দেশীয় ভাষায় পত্রিকা এবং পত্রগুলির সরকারি নীতির সমালোচনা করেছিল বলে সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য এই আইন জারি করা হয়। এই আইনকে শ্বাসরোধক আইন বলেও পরিচিত বা চিহ্নিত করা হয়। বুঝতে পেরেছো? মানে কি বলতো, মানে এই এই একটা চালু করা হয়েছিল, তুমি সরকারের বিরুদ্ধে কিছু বলতেই পারবে না। তুমি কিছু বললে সেটাকে সব বাতিল করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে। দেখো, আইনের শর্ত: সংবাদপত্রের সম্পাদক ও মুদ্রণকারী এমন কিছু সংবাদ ছাপাবেন না যাতে পাঠক সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে। দেখেছো? নেক্সট কি বলেছে, সংবাদপত্রে এমন কোনো সংবাদ ছাপা যাবে না যেগুলো ব্রিটিশ সরকার ও ভারতবাসীর মধ্যে জাতিগত বিদ্বেষকে আরো বাড়িয়ে তুলবে। কোনো দেশীয় সংবাদ এইসব নিয়মগুলো অমান্য করলে সংশ্লিষ্ট সংবাদপত্রের অর্থ এবং প্রয়োজনীয় মুদ্রণ যন্ত্র অর্থাৎ যেটাতে ছাপাচ্ছে সেটা কি করবে, সরকার বাজেয়াপ্ত করে নেবে। ভার্নাকুলার প্রেস অ্যাক্টের প্রবর্তনের কারণ: তৎকালীন সংবাদপত্রগুলি লর্ড লিটনের শাসনকালে ভারতের আর্থিক দুর্গতি, দাক্ষিণাত্যের ভয়াবহ দুর্ভিক্ষ এবং জনগণের দুর্ভিক্ষ তহবিলের অর্থ, আফগানিস্তানের যুদ্ধে ব্যয়, মহারানী ভিক্টোরিয়াকে ভারতেশ্বরী খেতাবে প্রদানে প্রচুর অর্থ ব্যয় প্রভৃতি তীব্র সমালোচনা করেছিল। মানে তখনকার সময় তো বিভিন্ন পত্রিকা প্রকাশিত হতো। সেই পত্রিকাগুলোর মধ্যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন দুর্দশা, জনগণের অবস্থা খারাপ, দুর্ভিক্ষের তহবিল, এই আফগানিস্তানে তখনকার দিনে আফগানিস্তানের যুদ্ধ, তখনকার দিনে আফগানিস্তানের এরকম অবস্থা ছিল। মহারানী ভিক্টোরিয়াকে যে ভারতেশ্বরী খিতাব দিয়েছিল সেখানে প্রচুর প্রচুর অর্থ ব্যয় করেছিল। এইগুলোকে চাপা দেওয়ার জন্যই তখনকার, যাতে প্রেসের মধ্যে কেউ না লিখতে পারে পত্রিকার মধ্যে, তখন এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল। এই জন্যই দেখো, লর্ড লিটন সংবাদপত্রগুলি কণ্ঠরোধ করার জন্য এই আইন প্রবর্তন করেন। বুঝতে পেরেছ? এই আইনের প্রয়োগ: এই আইনের ফলে সোমপ্রকাশ, সহচর প্রভৃতি পত্রিকার সম্পাদনা প্রকাশনা বন্ধ হয়ে যায়। ইংরেজি বাংলা দ্বিভাষী সাপ্তাহিক অমৃতবাজার পত্রিকাও বাংলায় প্রকাশনা বন্ধ হয়ে যায়। অর্থাৎ যেটা বাংলা ইংরেজিতে দুটো বাইল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে তোমার দুটো হতো, সেটার কি হয়েছে, বাংলার প্রকাশনাটাও বন্ধ হয়ে গেছিল। বুঝতে পেরেছ? আর ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল? এই আইনের বিরুদ্ধে বহু প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভায় এর সক্রিয় বিরোধিতা করেন। ভারত সভার উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে এই প্রতিবাদের এই পত্র পাঠানো হয়েছিল। পরিশেষে বলা যায় যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভারতীয় জাতীয় জাগরণের এক বিশেষ সহায়ক। ঠিক আছে? আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা আর অসুবিধাগুলো আলোচনা করতে বলেছে। দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা। প্রথমে সূচনা: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব নীতি ভারতীয় অর্থনীতি আর সমাজে প্রভাব ফেলেছিল। এর সুবিধা আর অসুবিধা দুটোই ছিল। দেখো, সুবিধা কি কি? দেখো, ভারতীয় দিক থেকে ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির সুবিধা তেমন ছিল না, তবুও যেটা না বললে নয় তা হলো জমিদারের অবসান। জমিদারেরা নির্দিষ্ট দিনে রাজস্ব জমা না করলে সূর্যাস্ত আইনে জমি বাজেয়াপ্ত করে তা নিলাম করে দেওয়া হতো। বহু বনেরই জমিদার তাদের জমিদারি হারান, ফলে কিছু সংখ্যক অত্যাচারী জমিদারের অত্যাচার থেকে মানুষের মুক্তি ঘটে। আর কৃষির বাণিজ্যিকরণ অর্থাৎ কি বলে, অতিরিক্ত রাজস্বের চাপে জর্জরিত কৃষক শ্রেণীরা মহাজনদের থেকে চড়া সুদে ঋণ নিত। ঋণ ফেরত নিশ্চিত করার জন্য মহাজনেরা কৃষকদের অর্থকারী ফসল যেমন নীল, পাট, তুলো ইত্যাদি চাষ করতে বাধ্য করত। এইভাবে কৃষি বাণিজ্যিকরণ ঘটে। বুঝতে পেরেছ? মানে একটা চাষ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে অন্য চাষে ট্রান্সফার হয়ে যেত। আর কি আছে? অসুবিধা কি? অসুবিধা ছিল, দেখো, ব্রিটিশ কোম্পানির শাসনে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক সমাজ। অবশ্যই কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জন্য তো চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কৃষকদের দুরবস্থা: দেখুন, ব্রিটিশের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হওয়ার ফলে সব থেকে বেশি চাপ বেড়েছিল কাদের? না, কৃষকদের। সব থেকে চাপ বেড়েছিল কৃষকদের। সেই চাপের ফলে কৃষকরা দারিদ্র দুর্ভিক্ষের মুখোমুখি হয়। প্রয়োজন মতন ভূমি রাজস্বের হার বাড়ানোর ব্যবস্থা দেখে কৃষকদেরকে আরো বেশি শোষণ করায়। মানে জমিদাররা কি শোষণ করতো, তখন ইংরেজরা আরো বেশি শোষণ করতে শুরু করেছে। এই চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে জমিদারিগুলিতেও কৃষকদেরকে নানাভাবে হেনস্থা করা হতো। নানা ধরনের কর আদায় করা। বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থায় প্রজা সাধারণের থেকে কি করা হতো, নানা ধরনের কর আদায় করা হতো। এই করের বোঝা টানতে গিয়ে সাধারণ প্রজারা ঋণের জালে জড়িয়ে যেত। বুঝতে পেরেছ?
আচ্ছা, রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করা আর রেলপথ স্থাপনের দুটো অসুবিধা লিখতে বলেছে। দেখো, রেলপথ স্থাপনের উদ্দেশ্য সূচনা কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ভারতের রেলপথ নির্মাণ শুরু হয়েছিল। রেলপথের উদ্দেশ্য কি? দেখো, প্রশাসনকে গতিশীল করা, অর্থাৎ কি না, ভারতের ঔপনিবেশিক শাসনকে গতিশীল করে তোলাই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেলপথ তৈরির প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, মানে ওরা ওদের শাসনটাকে আরো মানে ফাস্টার করবে, মানে আরো তাড়াতাড়ি করবে। কিভাবে? মানে ট্রান্সপোর্ট টেকনোলজি কি করে আরো উন্নত করা যায়। দেখো, সেনা যাতায়াত, ভারতের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তাড়াতাড়ি সেনাবাহিনী যাতায়াত নিশ্চিত করা ছিল রেলপথ নির্মাণের এক অন্যতম উদ্দেশ্য। তার কারণ কি? ধরো কোথাও একটা বিদ্রোহ হচ্ছে বা ঝামেলা হচ্ছে, আর সঙ্গে সঙ্গে সেনা এক জায়গা থেকে অন্য জায়গায় আমি পাঠিয়ে দিতে পারবো, তাহলে বিদ্রোহটা দমন করা যাবে সঙ্গে সঙ্গে। সেই জন্য রেলপথটা নির্মাণ করা হয়েছিল। গুরুত্বপূর্ণ জায়গাগুলি সমন্বয়, অর্থাৎ বন্দর শহর বিভিন্ন জায়গা, বিভিন্ন বাজার এবং কাঁচামালের উৎপাদনের বিভিন্ন জায়গাগুলিকে রেলপথ দিয়ে সহজে যোগাযোগ করা যায় এবং পরিকল্পনা দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছ? আচ্ছা, ব্রিটিশদের স্বার্থ রক্ষা, উপনিবেশিক আর্থিক উন্নয়নের বদলে কোম্পানির বদলে বদলে কোম্পানির, এখানে কোম্পানি হবে, ঠিক আছে, কোম্পানির আর্থিক স্বার্থ রক্ষাই ছিল রেলপথ তৈরির গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। প্রচুর বৈদেশিক পণ্য রেলপথের সাহায্যে দেশের ভেতরেই বাজারগুলোতে কম ভাড়াতেই পৌঁছে দিত। কাঁচামালের পরিবহন, রেলপথ ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কাঁচামাল পৌঁছে দেওয়া যেত। মূলধনের বিনিয়োগ, ব্রিটিশ শিল্পপতিরা লাভজনক প্রকল্পে অতিরিক্ত মূলধন বিনিয়োগের সুযোগ খুঁজছিল। রেলপথ তাদের সামনে সেই সুযোগ এনে দেয়। আচ্ছা, আর রেলপথ স্থাপনের দুটি অসুবিধা, গ্রামীণ অর্থনীতির দুরবস্থা, অর্থাৎ রেলপথে পুঁজি বিনিয়োগ করে ব্রিটিশ শিল্পপতিরা ভারতের অর্থনৈতিক শোষণ চালান। ফলে ভারতীয় গ্রামীণ অর্থনীতি রক্তশূন্য হয়ে পড়ে। কি হয় না? রক্তশূন্য হয়ে পড়ে। অন্যান্য পরিবহন ব্যবস্থায় আর্থিক ক্ষতি, রেল রেলের উপর গুরুত্ব আরোপিত হওয়ায় জলপথ পরিবহন ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়। আর কিনা দেশীয় পণ্য ও কুটির শিল্পের ক্ষতি সাধন, রেল ব্যবস্থার সুযোগ নিয়ে ব্রিটেনে উৎপাদিত পণ্য সামগ্রী ভারতের অভ্যন্তরীণ বাজারে ছেয়ে যায়। ফলে দেশীয় শিল্পজাত পণ্যের বাজার চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কুটির শিল্পের নাবিশ্বাস হয়ে ওঠে। অর্থাৎ দেশীয় কুটির শিল্পগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। খাদ্যশস্যের অভাব কি? রেলপথের অন্যতম কুফল ছিল ভারত থেকে চাল, গম সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য ইংল্যান্ডে রপ্তানি হতো। ফলে দেশীয় প্রয়োজনে খাদ্যশস্যের অভাব দেখা দেয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।